বাংলাদেশের রাষ্ট্রনীতি মাঝে মাঝেই সেই গৃহস্থের মতো, যিনি মাসের 20 তারিখে মুদি দোকানের সামনে দাঁড়িয়ে বলেন, ভাই হিসেবের খাতা খুলুন, আগামী মাসে সব মিটিয়ে দেব। দোকানদার হেসে খাতা বাড়িয়ে দেন বটে, কিন্তু সঙ্গে ডাল, তেল, চালের দামটাও একটু বাড়িয়ে দেন। আন্তর্জাতিক অর্থ তহবিল অর্থাৎ IMF-এর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কটাও অনেকটা সেই জাতের। সাধারণত কোনো দেশ শখের বশে IMF-এর দরজায় যায় না। যে যায় সে যায় অভাবের তাড়নায়, রিজার্ভের ঘাটতিতে, বৈদেশিক মুদ্রার চাপে অথবা এমন এক অর্থনৈতিক সন্ধিক্ষণে। 2023 সালে ঠিক সেই অবস্থাতেই তৎকালীন সরকার IMF-এর কাছে হাত বাড়িয়েছিল। $4.7 বিলিয়ন ঋণ চুক্তি হয়েছিল। পরে 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পরে অন্তর্বর্তী সরকারের সময়ে আরও $800 মিলিয়ন বাড়ানো হয়। সব মিলিয়ে চুক্তির পরিমাণ দাঁড়ায় আরও বড়। এখন পর্যন্ত বাংলাদেশ প্রায় $3.64 বিলিয়ন পেয়েছে। কিন্তু মজার কথা হলো, ঋণের গল্প এখানেই শেষ নয়, বরং এখানেই নাটকের দ্বিতীয় অঙ্ক শুরু। কারণ 2023 সালে শুরু হওয়া চলমান ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তির টাকাই এখনও আটকে আছে। গত ডিসেম্বরে সেই অর্থ পাওয়ার কথা ছিল। পরে আলোচনা উঠল ষষ্ঠ ও সপ্তম কিস্তি একসঙ্গে ছাড় হতে পারে। জুনের মধ্যে $1.3 বিলিয়ন অর্থাৎ $130 কোটি পাওয়ার কথা ছিল। কিন্তু ওয়াশিংটনে বৈঠক করেও জট কাটেনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ফিরে এসেছেন, কিন্তু ডলার এখনও বিমানে চড়ে ঢাকায় নামেনি। এই অবস্থাতেই নতুন খবর, বাংলাদেশ আবারও IMF-এর কাছে প্রায় $2 বিলিয়ন নতুন ঋণ চাইছে। শুধু তাই নয়, বিশ্বব্যাংকের কাছ থেকেও $1 বিলিয়ন চাওয়া হয়েছে। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও IMF-এর সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। যদিও সরকারি কণ্ঠ এখনও সাবধানী, কারণ পর্দার আড়ালের আলোচনা শেষ না হলে প্রকাশ্যে কেউ মুখ খুলতে চায় না। রাষ্ট্রের অর্থনীতিতে অনেক সময় সত্য কথাও লাজুক কোণের মতো শোনায়। সবাই জানে, কিন্তু মুখে কেউ আনে না। এখানে প্রশ্ন উঠতেই পারে, চলমান কর্মসূচির টাকা যখন আটকে, তখন নতুন ঋণের কথা কেন? অর্থনীতিবিদদের অনেকে বলছেন এর পেছনে মূল কারণ হলো জ্বালানি ব্যয়। ইরান যুদ্ধের কারণে জ্বালানির আন্তর্জাতিক বাজারে চাপ বেড়েছে। বাংলাদেশকে অতিরিক্ত প্রায় $3 বিলিয়ন ব্যয় করতে হচ্ছে। সরকার রিজার্ভ থেকে সেই অর্থ খরচ করতে চাইছে না, কারণ রিজার্ভে হাত দিলে আমদানি সক্ষমতা কমবে, ঋণ পরিশোধের সক্ষমতা দুর্বল হবে, ডলারের বাজারে অস্থিরতা বাড়বে, আর টাকার মান পড়ে গেলে শেষে পকেট কাটা হবে নাগরিকেরই। এই জায়গায় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার ধারণা, এই বাড়তি জ্বালানি ব্যয়ের চাপ সামলাতেই সরকার বিশ্বব্যাংক, IDB ও IMF-এর মতো সংস্থাগুলোর দিকে তাকাচ্ছে। কারণ রিজার্ভে হাত দিলে শেষ পর্যন্ত মানুষের উপরেই করের বাড়তি চাপ আসতে পারে। কিন্তু অর্থনীতির ব্যঙ্গ এখানেই, ঋণ নিলেও চাপ, ঋণ না নিলেও চাপ। ঢাকায় বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনও প্রায় একই কথাই বলেছেন। তার ভাষায়, IMF নতুন ঋণ দিলেও আগে জানতে চাইবে এই টাকায় সরকার কি করবে, কোথায় ব্যয় হবে, কি কর্মপরিকল্পনা। কারণ চলমান ঋণ কর্মসূচি রেখে হঠাৎ নতুন কর্মসূচির যুক্তি কি? এই প্রশ্ন মোটেও অযৌক্তিক নয়, বরং রাষ্ট্রীয় অর্থনীতিতে এই প্রশ্নই আসল। কারণ ঋণ তো আল্লাহর রহমত নয় যে নামলো আর সমস্যার সমাধান হলো। ঋণ মানে আজকের অভাব মেটাতে আগামী দিনের আয় বন্ধক রাখা। এখন আসা যাক আসল কাঁটায়। IMF-এর ঋণ মানে কেবল টাকা নয়, সঙ্গে শর্তও আসে। আর শর্তগুলো কোনো কাব্যগ্রন্থ নয় যেটা ইচ্ছা হলে পড়া যায়, না হলে তাকে রেখে দেওয়া যায়। IMF-এর মূল কথা খুব পরিষ্কার, ভর্তুকি কমাও, কর জাল বাড়াও, রাজস্ব ব্যবস্থায় সংস্কার করো, ব্যাংক খাতে শৃঙ্খলা আনো, কর ছাড় কমাও, প্রয়োজন হলে কর বাড়াও, বিনিময় হার বাজারের বাস্তবতার সঙ্গে মিলিয়ে দাও। বিশ্বব্যাপী IMF-এর অর্থনৈতিক দর্শন অনেকটা এমন, আগে হিসাবের খাতা ঠিক করো, পরে মানুষের দীর্ঘশ্বাসের কথা ভাবা যাবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা একটু আলাদা। এদেশের অর্থনীতি শ্রমনির্ভর, আমদানি নির্ভর, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা নির্ভর।
এখানে গরিবের সংসার চলে কৃষকের ঘামে, ক্ষুদ্র উদ্যোক্তার সাহসে আর প্রবাসীর পাঠানো টাকায়। এই বাস্তবতায় যখন ভর্তুকি কমে তখন গ্যাসের দাম বাড়ে, বিদ্যুতের দাম বাড়ে, জ্বালানির দাম বাড়ে। তারপর শিল্পের উৎপাদন খরচ বেড়ে যায়, কৃষকের সেচ ব্যয় বাড়ে, ছোট কারখানার মালিকের মাথায় হাত পড়ে। বাজারে পেঁয়াজ, ডাল, চাল, ভাড়া সবাই যেন একসঙ্গে সভা করে সিদ্ধান্ত নেয় আমরাও একটু বাড়ি। ইতোমধ্যেই আইএমএফের শর্ত অনুযায়ী সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়াও চলছে। একটি কমিটি এ নিয়ে কাজ করছে। কথাটা শুনতে খুব প্রশাসনিক, কিন্তু এর বাংলা অনুবাদ বাজারের মানুষ ভালো বোঝে, আরও চাপ আসছে। অবশ্য আইএমএফের কিছু ইতিবাচক দিকও আছে। তারা রিজার্ভের হিসাব স্বচ্ছ করতে চায়। বাজেট ঘাটতি, রাজস্ব পরিকল্পনা, ব্যাংকিং খাতের দুর্বলতা এসব জায়গায় জবাবদিহি বাড়াতে চাপ দেয়। কর প্রশাসন আধুনিক করা, খেলাপি ঋণ কমানো, সুদের হার বাজার ভিত্তিক করা এসব কাঠামোগত সংস্কারের কথা তারা তোলে। আর আন্তর্জাতিক বাজারে আইএমএফের অনুমোদন এক ধরনের সিগন্যালও দেয়, যার ফলে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা প্রভৃতি সংস্থাও সহযোগিতায় আগ্রহী হয়। কিন্তু সাধারণ মানুষের কাছে অর্থনীতির বড় বড় শব্দের চেয়ে বড় কথা একটাই, মাসের শেষে বাজার করা যাচ্ছে কিনা। এখানেই সমস্যা। সুদের হার বাজার ভিত্তিক হওয়ার ফলে ব্যাংকগুলো ঝুঁকি বিবেচনা করে ঋণের সুদ বাড়াচ্ছে। আগে ব্যবসায়ীরা অন্তত জানতেন কত হারে ঋণ পাবেন। এখন ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ নিতে গিয়ে দেখছেন ব্যাংকারের মুখে হাসি আছে, কিন্তু সুদের কাগজে ঘাম ঝরছে। এতে নতুন বিনিয়োগ কমছে, শিল্প সম্প্রসারণ ধীর হচ্ছে, কর্মসংস্থানও কমছে। আরেকটি বড় চাপ আসছে কর খাত থেকে। বাংলাদেশের কর জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম, প্রায় 9% কাছাকাছি। তাই আইএমএফ চায় করজাল বাড়ুক। তত্ত্ব হিসেবে কথাটা ঠিক, কিন্তু বাস্তবে যদি করজাল বাড়ানো মনে হয়, একই মানুষকে আরও চাপ দেওয়া, তাহলে সেটা চিকিৎসা নয়, নতুন রোগ। কর প্রশাসন এখনো জটিল। ছোট ব্যবসায়ের জন্য কর রিটার্ন দেওয়া মানে অনেক সময় পরীক্ষার খাতা পূরণের মতো। আইএমএফ আধুনিকতার কথা বলে, কিন্তু বাস্তবের বাংলাদেশ এখনো কাগজ, সিল, স্বাক্ষর আর লাইনের দেশে দাঁড়িয়ে। চলমান ঋণ কর্মসূচির শর্তগুলো নিয়েও প্রশ্ন কম নয়। অন্তর্বর্তী সরকারের সময়ে তখনকার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছিলেন বড় শর্তগুলো পূরণ হয়েছে, কিন্তু নতুন সরকারের সময়ে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ এমনভাবে সংশোধন করে সংসদে পাশ হয়েছে যা নিয়ে অনেকের উদ্বেগ আছে। সংশোধনের ফলে দুর্বল ব্যাংকের পুরনো শেয়ারধারীদের আবারও মালিকানায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। জাহিদ হোসেন বলছেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ যে সংস্কারের স্পিরিট ছিল, আইনে তা আর থাকলো না। আবার আইএমএফের শর্ত অনুযায়ী প্রতি মাসের শুরুতে তেলের দাম সমন্বয়ের কথা থাকলেও গত 2 মাস তা হয়নি। এনবিআরের আলাদা কাঠামোর আলোচনা হয়েছিল, কিন্তু অধ্যাদেশ পাশ হয়নি। অর্থাৎ আইএমএফের প্রকল্পের খাতা এখনো অর্ধেক ফাঁকা। এই অবস্থায় সরকার যদি নতুন ঋণ আনুষ্ঠানিকভাবে চায়, আইএমএফ যদি তাতে রাজি হয়, তাহলে কি জনজীবনের চাপ আরও বাড়বে? খুব সংক্ষিপ্ত উত্তর, সম্ভাবনা প্রবল না, বরং অবশ্যই। কারণ আগের শর্তগুলোই বাংলাদেশ পুরোপুরি পূরণ করতে পারেনি। জিডিপি বৃদ্ধির নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ভর্তুকি প্রত্যাহার, কর ছাড় বাতিল এসব পদক্ষেপ রাজনৈতিকভাবেও কঠিন। কিন্তু আইএমএফ সাধারণত নিজের শর্ত থেকে সহজে সরে আসে না, বরং এবারও বাংলাদেশকেই বলতে হবে সংস্কার কিভাবে বাস্তবায়ন করবে। অর্থমন্ত্রী অবশ্য বলছেন, আইএমএফের কোনো শর্ত যদি জনগণের স্বার্থ সংরক্ষণে বাধা হয়, সরকার তা মেনে নেবে না। কথাটি শুনতে বেশ বলিষ্ঠ, কিন্তু আন্তর্জাতিক অর্থনীতির টেবিলে শুধু বলিষ্ঠ বাক্য দিয়ে কিস্তি ছাড় হয় না। সেখানে খাতা দেখে, আইন দেখে, নীতি দেখে, বাজেট দেখে। জুনে জাতীয় বাজেট ঘোষণার পর আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসতে পারে। অর্থনীতিবিদদের ধারণা, তারা দেখবে সংস্কারের প্রতিফলন বাজেটে কতটা আছে। তারপরই হয়তো আটকে থাকা কিস্তির সিদ্ধান্ত হবে। এই পুরো ঘটনাটার মধ্যে সবচেয়ে বড় ব্যঙ্গ সম্ভবত এটাই, সরকার বলছে নতুন ঋণ জনজীবনের জন্য চাপ কমাতে চায়, অথচ সেই ঋণের শর্তই আবার জনজীবনের উপর নতুন চাপ তৈরি করতে পারে। তবে আইএমএফকে পুরোপুরি দোষ দিয়ে হাত ধোয়া সহজ, কিন্তু সমাধান নয়। বিকল্পও আছে। নিজস্ব রাজস্ব আদায় বাড়াতে হবে, কর ব্যবস্থা সহজ করতে হবে, প্রবাসী আয়ের জন্য ব্যাংকিং চ্যানেলকে আকর্ষণীয় করতে হবে,
রপ্তানিকে পোশাকের বাইরে ফার্মাসিউটিক্যালস, চামড়া, কৃষিপণ্য ও আইটি খাতে ছড়িয়ে দিতে হবে। জ্বালানির ক্ষেত্রে নবায়নযোগ্য উৎসে বিনিয়োগ বাড়াতে হবে। সবচেয়ে বড় কথা, বৈদেশিক ঋণ এমনভাবে প্রকল্পে নিতে হবে যেখান থেকে আয় বাড়বে, শুধু ফিতা কাটার ছবির জন্য নয়। কারণ ঋণ যদি এমন প্রকল্পে যায় যার রিটার্ন নেই, তাহলে সেটা অর্থনীতির নয়, ভবিষ্যৎ প্রজন্মের নামে আগাম বিল পাঠানো। শেষ কথা হলো, আইএমএফের ঋণ নিজের শত্রু নয়, আবার বন্ধু বললেও বাড়াবাড়ি হয়। এটি অনেকটা কড়া স্বভাবের মহাজনের মতো। সময় মতো টাকা দেয়, কিন্তু বিনিময়ে সংসারের হাঁড়ির খবরও নিতে চায়। বাংলাদেশের জন্য এখন আসল কাজ ঋণ নেওয়া কিনা সেই সিদ্ধান্ত নয়, বরং ঋণ নিলে তার মানে কি সেটা স্পষ্ট করা। টাকা কোথায় যাবে, কিভাবে ফেরত আসবে, কোন সংস্কার ধাপে ধাপে হবে, আর মানুষের উপর চাপ কতটা পড়বে, এই হিসাব আগে নিতে হবে। তবে ঋণ করলে আত্মার স্বাধীনতা যেমন